হ্যালো বন্ধুরা, চলে আসলাম শহীদুল্লাহ কাইসের রচিত সংসপ্তক উপন্যাসের তৃতীয় পর্ব নিয়ে। আক্রোশে ফুলতে ফুলতে বাড়ি ফিরছিল রমজান। ওই ছোট লোক লেকু সেদিনও কামলা খেটে গেছে ওর বাড়িতে। সেই লেকুর এত দুঃসাহস, বলে কিনা এক বাজারে দুই ভাও, আবার তেরে আসতই আরেক পা, তাহলে বাচাধনকে মক্কা দেখিয়ে ছেড়ে দিত রমজান। আর ওই কুলাঙ্গার সেকান্দার, সে আবার ওই চাষা ছোট লোকটার কথায় সায় দিয়ে বলে এক হাকিমের দুই বিচার কেন। রমজানের রাগটা শেষ পর্যন্ত লেকুকে ছেড়ে সেকান্দারের উপরেই গিয়ে পড়ল। সেকান্দার রমজান চাচাতো জ্যাঠাতো ভাই, ওদের বাবারা ছিলেন সহোদর ভ্রাতা, একই রক্তের পয়দায়েশ ওরা, একই বাড়িতে থাকে। বাবা জ্যাঠা দুটো সমান হিস্সায় বাড়িটাকে ভাগ করে সেই যে আমের চারা দিয়ে সীমানা পুঁততেছিলেন, সেই আমের গাছ এখনো মানুষের মাথা ছাড়ায়নি। অথচ এর মাঝেই সেকান্দার শত্রুতা শুরু করলো রমজানের। কথায় বলে জ্ঞাতি শত্রু বড় শত্রু, নইলে সেকান্দার চায় ওই ছোট লোকের কথায় ধুয়ো তুলতে। ছোট, অতএব ছোট ভাইয়ের মতোই ওকে স্নেহ দিয়েছে, সাহায্য দিয়েছে রমজান। কত না হয় 4 বছর আগের কথা, ম্যাট্রিক পাশ করে সেকান্দার গেল ফেনী কলেজে আইএ পড়তে। রমজানই তো এক থোকে ভর্তির টাকাগুলো তুলে দিয়েছিল ওর হাতে। সে কথাটাও কি বেমালুম ভুলে বসে আছে সেকান্দার? অকৃতজ্ঞ আর বলে কাকে? না হয় একটু চরিত্র দোষ আছে ওর, সাধু পুরুষ বলে রমজান দাবিও করে না কোনোদিন। আর ওই হুরমতি সব ঘাটেই যে পানি খায়, যেখানে নগদ করি সেখানেই যার ধর্ণা, সে মেয়ের সাথে একটু না হয় অসনাই করলো রমজান। এমনকি অপরাধীর হলো সেটা, জাবরাটা যে রমজানেরই, সেটা নিশ্চয় হলফ করে বলতে পারবে না এই গায়ের কোনো মানুষ। আসল কথা, যার হাতেই আছে দুটো নগদ পয়সা, সেই হুরমতির দরজায় টোকা মেরেছে। দোষ শুধু রমজানের। আর সত্যি যদি সেকান্দারের বুকের পাটা থাকতো, তবে সে মিয়ার নামটা করে দেখলেই পারতো একবার। মজাটা তখনই টের পেত বাছাধন। দুনিয়াতে কোনো শালার উপকার করব না মনে মনে কসম খায় রমজান। কিন্তু লেকু বেটাকে আচ্ছা রকম শিক্ষা দিতে হবে, নইলে ইজ্জত থাকবে না রমজানের। দেবে নাকি ওর ঘরটায় আগুন ধরিয়ে, শালার আবার ভারী পেয়ারের বউ আম্বুরি। এক মুহূর্ত শুধু একটা দিয়াশলাইয়ের কাঠি রমজান সারখার করে দিতে পারে শালার পেয়ারের বেহেশত। না, ওতে তেমন কিছু ক্ষতি করা যাবে না। ছোন বেছে বেটা নগদ পয়সা পেয়েছে এবছর, চটপট বানিয়ে নেবে নতুন ঘর। তার চেয়ে এমন একটা প্রতিশোধ নিতে হবে যাতে শালার আগামী 13 গোষ্ঠী মনে রাখবে রমজান বাপের বেটা বটে। হ্যাঁ তাই, হাটবার অমাবস্যার গুড়গুটি আধারে যখন ফিরবে হাট থেকে, সেই সময় পিতলের পিঠ বসানো সুন্দরী কাঠের সেই লাঠিটা তারই দুখা বসিয়ে দেবে মাথায়। তারপর গুনে গুনে কয়েকটা বাড়ি হাঁটুতে কনুইতে। বাচাধনকে আর হাঁটতে হবে না, কাজ করতে হবে না কোনোদিন। সারা জন্মের মতো নুলো হয়ে বাড়িতে বসে বসে থুতনি চিবোবে। এই হলো গিয়ে বাপের বেটা রমজান। সেই বার্মামূল্যকে ওর কোমরে লুকানো ছুরিটা যে কি ত্রাস ছিল ভুলে গেছে লেকু। আর হ্যাঁ, এখানেও নিজের হাতেই সারতে হবে কামটা। ভাড়াটে লোকদের বিশ্বাস নেই। থানা পুলিশের চাপে ফাঁস করে দিতে কতক্ষণ। থানা পুলিশের কথাটা মনে আসতে একলা পথে খামোখাই চমকে উঠল রমজান। কেন যেন ভয় হলো ওর। উচ্চ স্বরেই বুঝি চিন্তা করছিল ও, আর মনের দুর্বিসন্ধিটা কারা যেন জেনে ফেলল। সামনে পিছে ডানে বায়ে শঙ্কিত দৃষ্টিটা ঘুরিয়ে আনে রমজান। না, মাঠে বা রাস্তায় একটা ছায়াও নেই। অপরাহ্নের গ্রামটা রাতের মতোই নিস্তব্ধ নির্জন। হঠাৎ পাওয়া ভয়টা যেন পিছু পিছু অনুসরণ করে চলেছে রমজানকে। থানা পুলিশকে ওর বড় ভয়। এমনিতেই দুটো খুনের মামলা ঝুলে রয়েছে মাথার উপর, হোক না বিদেশে, তবু খুন তো। মনের উপর সম্ভাব্য বিচারের যে ভীতিটা চেপে রয়েছে অদৃশ্য ভূতের মতো, সে ভয় থেকে তো এখনো মুক্ত হতে পারেনি রমজান। তার চেয়ে ছোট লোকের বউটাকে ভাগিয়ে আনলে কেমন হয়? শালার তেজ থাকবে কোথায় তখন? বউটা যদি বাধা দেয়, চেঁচামেচি করে, মুখে গামছা পরে পাজা কুলে করে সোজা নিয়ে আসবে মিয়াদের সুপুরি বাগিচায়। বাগিচা তো নয়, জঙ্গল। দিন দুপুরেও ত্রিসীমানায় মানুষের সাড়া পাওয়া যায় না। ব্যবস্থাটাও সেখানে মন্দ না। পাকা ভিটির উপর ছোট্ট একটা ছনের ঘর, চৌকি বিছানা সবই চমৎকার। মেয়ার যখন শখ চাপে এক আধ রাত্রি কাটায় সে বাগিচায়, সেখানেই রাতটা আর দিনটা রাখবে আম্বরীকে। মেয়া যদি খোশ দিলে থাকেন, তাকে দিয়েই না হয় বিসমিল্লা পড়াবে। তারপর সোয়াদ মিটিয়ে লেকুর সামনেই ফিরিয়ে দিয়ে আসবে, বলবে নে শালা, বুঝে নে তোর বউ, জরমটা তোর সার্থক করে দিলাম। ভাবতে ভাবতে সেই সম্ভাব্য রাত আর দিনের আতপ্ত উত্তেজনা যেন এখনই অনুভব করে রমজান। গাটা গরম হয়ে ওঠে, আর বিশদ বিবরণগুলো আকার দিয়ে ভেসে ওঠে চোখের সম্মুখে। কিন্তু বড় বদসুরত আম্বরীটা, হাড় গিলগিলে চেহারা, একরত্তি চেকনাই নেই গায়ে। বুড়ির মতো বটে এসেছে গালের চাম। এককালে সুশ্রী আর স্বাস্থ্যবতী ছিল মেয়েটি। বার্মা যাওয়ার আগে দেখে গেছিল রমজান, কিন্তু মেয়েটার সব রসকস চুষে নিয়েছে শালা লিকু। আম্বরীর রোকা পটকা সুরতটা মনে করতেই আস্তে আস্তে ধিমিয়ে আসে রমজানের শরীরের গরমটা। কল্পিত পরিকল্পনার জালটিও ছিঁড়ে যায়। না,
ওই হাড্ডিসার মাগিটাকে নিয়ে শোয়া আর খড়খড়ে একটা তক্তা বুকে জড়িয়ে শোয়া একই কথা। রমজান কামাতুর, কথাটা এক বিন্দুও মিথ্যে নয়। তাই বলে বাজারে তাজা তাজা মাছ থাকতে শুটকি মাছের দিকে নজর পড়বে ওর, এমন অপবাদ কেউ দিতে পারবে না ওকে। হঠাৎ কি যেন চোখে পড়ল রমজানের। বিড়ালের চোখের মতো পিট পিট করে জ্বলে উঠল ওর চোখ জোড়া। লেকুর ছাগল খাসিটা মিয়াদের সেই বাগিচার পেছনে ফুটি খেতে চড়ে বেড়াচ্ছে। ঘাসের এক একটি কচি পাতা মুখে পুড়ছে আর কেমন ভীতু ভীতু চোখে এদিক ওদিক দেখছে। প্রতিশোধ নেবার এমন একটা সুযোগ অযাচিতে এসে যাবে ভাবতে পারেনি রমজান। হোক না ওয়াকিঞ্চিত কর, তবু এতেই আপাতত রমজানের গায়ের জ্বালাতটা মিটবে। পেছন থেকে গিয়ে খাসির গলায় গামছাটা আলগোছে পেঁচিয়ে দিল। তারপর কোষে চেপে ধরলো। একটু ভ্যাঁ করে ডাকবারও ফুরসত পেল না পশুটা। গামছাবদ্ধ পশুটাকে বাগিচায় তুলে আনলো রমজান। ছুরিদা সবই মজুদ থাকে ফেরুমিয়ার এই স্বল্প ব্যবহৃত গড়টায়। জবাই করতে, চামড়া ছিলতে, গোশত কাটতে কতটুকুই বা সময় লাগতো ওর। এরই মাঝে একবার চোখ তুলে দেখলো সৈয়দ বাড়ির মেয়ে দুটো দৌড়ে চলেছে ক্ষেতের আল ধরে। বিস্মিত হলো রমজান। আরো বিস্মিত হলো যখন দেখলো ওরা গিয়ে উঠলো হুরমতির ঘরে। অর্ধেকটা গোশত বেচবার জন্য হাতে পাঠিয়ে দিল রমজান, বাকি অর্ধেকটা নিয়ে এলো বাড়ি। প্রতিশোধের স্পৃহাটা অল্পতেই তুষ্ট হলো। বিপদ এসেছিল লেকুর জানের উপর, সামান্য মালের উপর দিয়েই সে বিপদটা কেটে গেল। খাসিটা ওর এত বড় উপকারে এসেছে বলে লেকুর উচিত আল্লাহর দরবারে শুকর গুজার করা। রাত্রে হাড্ডি চিবুতে চিবুতে এই কথাগুলোই ভাবে রমজান।